সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূগোল ও পরিবেশ বিভাগ সরকারি বিএল কলেজের পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের সাথে আমি আছি সুজয় কুমার নন্দী, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। তো আলোচনার শুরুতে আমি তোমাদের বলতে চাই যে আজকে গোটা পৃথিবী করোনা ভাইরাসের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত। এই সময় তোমরা যারা বাসায় আছো সবাই যে যার মতো এবং আমাদের দিক নির্দেশনা যেগুলো তোমাদের দেওয়া আছে সে অনুযায়ী বাসায় পড়াশোনা করবে। তো আমি তোমাদের আজকে আলোচনার বিষয়ে সরাসরি চলে যাচ্ছি। তোমাদের আমি আজকে আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোতের উপরে ক্লাস নিব। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে একটা ওয়ার্ল্ড ম্যাপ এখানে নিয়েছি। আমি জানি তোমাদের মোটামুটি সবার কম বেশি ম্যাপ সম্পর্কে ধারণা আছে, তাও আমি আর একবার বলছি, গোটা পৃথিবী ভাগ করা হয়েছে সাতটা মহাদেশ এবং 5টা মহাসাগরের সমন্বয়ে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এশিয়া, এটা ইউরোপ, এটা আফ্রিকা, এটা দক্ষিণ আমেরিকা, আর উপরে বাম সাইডে আছে উত্তর আমেরিকা। এছাড়া ডান সাইডে নিচের দিকে অস্ট্রেলিয়া এবং সর্বনিচে অ্যান্টার্কটিকা মহাদেশ। আর যে 5টা মহাসাগর আমরা মূলত জানি, তার মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই সাইডে কিছু অংশ এবং এখানের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে প্রশান্ত মহাসাগর। এখানের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে ভারত মহাসাগর। আর নিচের দিকে আছে দক্ষিণ মহাসাগর আর উত্তরে আছে উত্তর মহাসাগর। তো যাই হোক, আমরা ওয়ার্ল্ড ম্যাপ থেকে তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং আটলান্টিক মহাসাগরের অবস্থানটা দেখানোর জন্য আটলান্টিক সাগর এবং এর সাইডে মহাদেশগুলার একটু ক্রপ করে নিয়েছি। আমি আবার একবার এই অবস্থানগুলো রিপিট করছি। উপরে বাম সাইডে আছে উত্তর আমেরিকা মহাদেশ, নিচে বাম সাইডে আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, ডানে উপরে আছে ইউরোপ এবং নিচে আছে আফ্রিকা মহাদেশ। এবং এই 4টা মহাদেশের মাঝেই মূলত আটলান্টিক মহাসাগর অবস্থিত। আমরা এখন প্রথমে আলোচনা করব দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত, তারপরে আমরা আলোচনা করব উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডান সাইডে একটা পুরো আটলান্টিক মহাসাগরের ম্যাপ রেখে দিলাম। এখন তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো যে আমরা এই যে অংশটা, নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অংশ। তো এই যে দক্ষিণ মহাসাগরের অংশ, এখানে তোমরা খেয়াল করো নিচের দিক থেকে একটা স্রোত আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রবেশ করতেছে। মূলত এই স্রোতটা দক্ষিণ মহাসাগর থেকে প্রবেশ করে। এটা বেসিক্যালি পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত হয় এবং পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত হয়ে এটা দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হয়ে আটলান্টিক মহাসাগরের মধ্যে প্রবেশ করে। প্রথমত এটি দক্ষিণ মহাসাগর থেকে উৎপত্তি বলে কুমেরু স্রোত বলে, আবার অনেকে পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয় বলে পশ্চিমা স্রোত বলে। তো এই স্রোতটা আমরা মূলত কুমেরু স্রোত হিসাবে পড়ে থাকি। এখন এই কুমেরু স্রোতটা তোমরা খেয়াল করে দেখো, কুমেরু স্রোতটার
গতিবেগ আফ্রিকা মহাদেশের নিচের দিকে, এবং এই আফ্রিকা মহাদেশের নিচের দিকে আসার পরে এটা মূলত আফ্রিকার নিচের অংশে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে মূল স্রোতটা আফ্রিকার দক্ষিণ দিক দিয়ে সোজা ভারত মহাসাগরে প্রবেশ করে। আরেকটা অংশ, এই স্রোতেরই আরেকটা অংশ, অর্থাৎ কুমেরু স্রোতেরই আরেকটা অংশ আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূল দিয়ে সোজা উপরের দিকে চলে যাচ্ছে। এই যে খেয়াল করো রেড অ্যারো দিয়ে সোজা উপরের দিকে চলে যাচ্ছে। এই স্রোতটাকে আমরা বলে থাকি বেঙ্গুয়েলা স্রোত। এখন এই যে বেঙ্গুয়েলা স্রোত, এই বেঙ্গুয়েলা স্রোত আবার পৃথিবীর আবর্তন গতি তোমরা সবাই জানো, পৃথিবীর আবর্তন করছে প্রতিনিয়ত, আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই দুইটা প্রভাবে পশ্চিম দিকে বেঁকে যায়। খেয়াল করে দেখো, আমি আবার রিপিট করছি, পশ্চিম দিকে বেঁকে যাচ্ছে। পশ্চিম দিকে বেঁকে গিয়ে সে মোটামুটি নিরক্ষরেখা বরাবর সোজা, মোটামুটি সোজা প্রবাহিত হচ্ছে, দেখেছো? এবং সেটা সোজা এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূল বরাবর যাচ্ছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূলে গিয়ে সে এই যে দক্ষিণ আমেরিকার যে অংশটা, এই যে এই অংশটা, এখানে একটা অন্তরীপ আছে। এই অন্তরীপটাকে বলা হয় সেন্ট রক অন্তরীপ। তোমরা সবাই হয়তো অন্তরীপ সম্পর্কে জানো। তো এই সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়। তো একটা জিনিস বলে আসি যে এই স্রোতটা যেহেতু নিরক্ষীয় রেখার বরাবর প্রবাহিত হয়েছে এবং সেটা দক্ষিণ দিকে অবস্থিত, তো এই কারণে একে মূলত বলা হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তো যেটা বলছিলাম, এই স্রোতটা সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এর একটা ভাগ এই যে দক্ষিণ আমেরিকা মহাদেশের এই পাশ দিয়ে, অর্থাৎ উত্তর সাইড দিয়ে সোজা প্রবাহিত হয়ে যায়। আরেকটা প্রবাহ এই দক্ষিণ আমেরিকার পূর্ব পাশ দিয়ে সোজা নিচের দিকে আসতে থাকে। এখন তোমরা সবাই জানো যে এখানে এই যে উপকূল দিয়ে আসছে, এটা মূলত এই যে অংশটা, এটা মূলত দক্ষিণ আমেরিকার সব থেকে বড় দেশ ব্রাজিল। তো এই ব্রাজিলের উপর দিয়ে, ব্রাজিলের পাশ দিয়ে বা ব্রাজিলের উপকূল দিয়ে আসে বলে এই স্রোতটাকে মূলত ব্রাজিল স্রোত বলা হয়। এখন এই যে ব্রাজিল স্রোতটা, এটা আবার এই যে তোমরা নিচে দেখছো এখানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, এই যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে এসে মূলত পৃথিবীর আবর্তন গতি এবং পশ্চিমা বায়ুর প্রভাবে টার্ন নেয় এবং এটা খেয়াল করে দেখো পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। আমি আবার রিপিট করছি, দেখো পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। পূর্ব দিকে বেঁকে গিয়ে এটা সোজা কুমেরু স্রোতের সাথে মিলিত হচ্ছে। ঠিক আছে? এখন এই কুমেরু স্রোত যেটা এখানে প্রবাহিত হয়েছে, এই কুমেরু স্রোতের আরেকটা অংশ এই যে এখান থেকে প্রবাহিত, এখান দিয়ে এই যে ফকল্যান্ড স্রোত আছে, এই ফকল্যান্ড স্রোতের পাশ, ফকল্যান্ড দ্বীপ আছে, দুঃখিত, ফকল্যান্ড দ্বীপের পাশ দিয়ে সোজা উপরের দিকে প্রবাহিত হয়। তো এই স্রোতটা খুব ছোট্ট একটা স্রোত। এই ছোট্ট স্রোতটা মূলত ব্রাজিল স্রোতের সাথে একীভূত হয়ে যায় এবং এর অস্তিত্ব বিলীন হয়ে যায়। তো আমি আশা করছি যে তোমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোত সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তো আমি এখন উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতে চলে যাচ্ছি। এখানে আমি তোমাদের বোঝার জন্য আরেকটা ম্যাপ রেখেছি, পুরো ম্যাপটা, আর বাম সাইডে উত্তর আটলান্টিক মহাসাগরের অংশটা এখন বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু আগে, তোমাদের অবশ্য মনে আছে, আমি আরেকটু দেখাই দিচ্ছি যে এখান দিয়ে একটা স্রোত এসেছিল যেটা সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়েছিল।
এবং বাধাপ্রাপ্ত হয়ে কি হয়েছিল, এখান দিয়ে একটা উপরের দিকে গিয়েছিল, এখান দিয়ে একটা নিচের দিকে গিয়েছিল। তো এই জিনিস, এই যে স্রোতটা ছিল, এই স্রোতটা আমি আরেকবার দেখাচ্ছি এখানে। তোমাদের অবশ্যই মনে আছে এই স্রোতটার নাম কি। এটার নাম ছিল দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা খেয়াল করছো যে এই যে এখান দিয়ে একটা স্রোত আসতেছে, তো এই স্রোতটা এখান দিয়ে এসে এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আছে এটার সাথে মিলিত হচ্ছে। এটা উত্তর নিরক্ষীয় স্রোত আমরা বলছি। এখন এই স্রোতটা মূলত তৈরি হয়েছে ক্যানারি স্রোত থেকে। এখন ক্যানারি স্রোতটা কোথা থেকে আসছে আমরা সেটা পরে বলবো। তো তোমরা একটু এই যে স্রোতের ফ্লোটার দিকে নজর দাও। এদিক দিয়ে আসছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এদিক দিয়ে আসছে উত্তর নিরক্ষীয় স্রোত। এই দুইটা স্রোত মিলিত হয়ে একটা স্রোত রূপে এই যে এখানে দেখছো ক্যারিবিয়ান সাগর, এই ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করে। প্রবেশ করার পরে সে তার নামকরণ করা হয় তখন কেইয়েন স্রোত। ঠিক আছে? এই কেইয়েন স্রোত রূপে সে সোজা এইখানে আছে মেক্সিকো উপসাগর, আমরা যাকে বলি গালফ, এই গালফের মধ্যে প্রবেশ করে। গালফের মধ্যে প্রবেশ করে সে আবার এখান দিয়ে প্রবাহিত হয়ে সোজা গালফের যে মুখ আছে সেই মুখ দিয়ে বের হয়ে যায়। এখন এই স্রোতটা উপসাগরের মধ্যে তৈরি হয় বলে একে মূলত নামকরণ করা হয় উপসাগরীয় স্রোত বলে। আচ্ছা, এখন এই যে উপসাগরীয় স্রোত গালফের মুখ দিয়ে বের হচ্ছে, আর এখান দিয়ে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত এর একটা অংশ এখান দিয়ে প্রবাহিত হবে। তোমরা একটু খেয়াল করো যে এই উত্তর নিরক্ষীয় স্রোতের একটা অংশ এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে ওই যে উপসাগরীয় স্রোত দুটোর সাথে ওটার সাথে মিলিত হচ্ছে, আর এই দুটো স্রোতের প্রবাহ সোজা উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এখন এটা এভাবে মিলিত হওয়ার পরে উত্তর আমেরিকা মহাদেশের, বেসিক্যালি এটা আমেরিকা মহাদেশ আমরা বলি, বা আমেরিকা দেশ হিসেবে অনেকে চিনি। আমেরিকার পূর্ব উপকূল দিয়ে গিয়ে হ্যাটার্স অন্তরীপ আছে, এখানটায় হ্যাটার্স অন্তরীপ আছে বা হ্যাট্রস অনেকে বলে থাকে। এই অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে ও আবার কি করে, ডান দিকে মোড় নেয়। ঠিক আছে? ডান দিকে মোড় নিয়ে ও সোজা পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে। এখন এই উপসাগরীয় স্রোতের এটা কিন্তু একটা অংশ। আবার এই স্রোতটা উত্তর দিকে বলে আমরা এই স্রোতটাকে উত্তর উপসাগরীয় স্রোত বলে চিনে থাকি। এখন উত্তর উপসাগরীয় স্রোতটা খুব গুরুত্বপূর্ণ একটা স্রোত আটলান্টিক মহাসাগরের জন্য। এই উত্তর উপসাগরীয় স্রোতটা আবার তিনটা ভাগে ভাগ হয়। এর একটা শাখা সোজা উপরের দিকে উঠে যায়। মূলত এই 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 অংশটা, যে অংশটা উপরে উঠে যাচ্ছে, এটা পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত হয়। প্রভাবিত হয়ে সে কি করে, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রিটিশ দ্বীপপুঞ্জ আছে, এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে সোজা উত্তর মহাসাগরে প্রবেশ করে। এই স্রোতটাকে বলা হয় উত্তর আটলান্টিক স্রোত। ঠিক আছে? এখন এই যে উত্তর উপসাগরের স্রোত, এর তিনটা অংশ আমরা আগেই বলেছি। একটা অংশ উঠে গেছে সোজা উত্তর আটলান্টিক স্রোত রূপে, দ্বিতীয় একটা অংশ সোজা এসে এখানে যে পর্তুগাল দেখতে পাচ্ছি আমরা, পর্তুগালের উপকূলে এসে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে সে আবার ইউটার্ন নেয়। ইউটার্ন নিয়ে আফ্রিকার পাশ দিয়ে ঘুরে সোজা নিচের দিকে চলে আসতে থাকে। চলে আসতে আসতে সে আবার বাঁক নিয়ে
এই যে উত্তর নিরক্ষীয় স্রোত আছে সেটার সাথে মিলিত হয়। এই যে এই স্রোতটা, এটার নামই হচ্ছে ক্যানারি স্রোত। আমরা আলোচনার শুরুতে একটা বলেছিলাম যে উত্তর নিরক্ষীয় স্রোত ক্যানারি স্রোতের একটা অংশ বলা যায়। তো এই সেই ক্যানারি স্রোত। আচ্ছা, এখন এই যে উত্তর উপসাগরের স্রোতের আর একটা অংশ, দুটো অংশ বললাম, উত্তর আটলান্টিক স্রোত আর ক্যানারি স্রোত। 3 নম্বর অংশটা এই যে এখান দিয়ে প্রবাহিত হয়, এখান দিয়ে উত্তর দিকে উঠে যাচ্ছে, উত্তর দিকে উঠে সে আবার বাঁক নিয়ে উত্তর পশ্চিম দিকে, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, আমরা সবাই জানি। এই গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল দিয়ে সোজা উত্তর উপসাগরে, উত্তর মহাসাগরে প্রবেশ করে। তো এটাকে এই গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে বলে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত আমরা বলে থাকি। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে ক্যানারি স্রোতের একটা অংশ উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলে যাচ্ছে, মূলত মূল অংশটাই মিলে যায়, কিন্তু এই ক্যানারি স্রোতের একটা ছোট্ট অংশ আফ্রিকার উপকূল দিয়ে সোজা নিচের দিকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয় এবং এই আফ্রিকার গিনি উপসাগর, গিনির পাশ দিয়ে গিয়ে সোজা নিচের দিকে চলে আসে। সে এসে কি করে, নিচের দিকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের নিচ দিয়ে মিশে যায়, গিনির উপকূল দিয়ে যায় বলে এটার নামকরণ করা হয়েছে গিনি স্রোত। তো আমরা আরো কিছু স্রোত নিয়ে একটু খেয়াল করি। এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশ দিয়ে, এই অংশ দিয়ে একটা স্রোত, মূলত এটা আসে উত্তর মহাসাগর থেকে, উত্তর মহাসাগর থেকে একটা স্রোত সোজা নিচের দিকে চলে আসতে থাকে। এই স্রোতটা মূলত মেরুদেশীয় বায়ুর প্রভাবে প্রভাবিত হয়। এছাড়া পানির লবণাক্ততা বা উষ্ণতার একটা ব্যাপার আছে, তো আমি সে আলোচনায় যাচ্ছি না। তো এ সোজা নিচের দিকে চলে আসতে থাকে এবং এসে উত্তর উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয়। এই অংশটাকে আমরা সুমেরু স্রোত বলি। ঠিক একই রকম উত্তর মহাসাগর থেকে আরেকটা স্রোত, এই যে গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে আসে। দেখো কিভাবে আসছে, গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে এসে সে এই সুমেরু স্রোতের সাথে মিলিত হয়। এখন কোন সাইড দিয়ে এসেছে? গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল দিয়ে, যে কারণে এর নাম হয়েছে পূর্ব গ্রিনল্যান্ড স্রোত। আর এই দুইটা স্রোত মিলিতভাবে নামকরণ করা হচ্ছে ল্যাব্রাডর স্রোত নামে। ঠিক আছে, সো এই বিষয়টা মনে রাখবে। এখন আমি মোটামুটি উত্তর আটলান্টিক স্রোত নিয়ে মোটামুটি বলেছি। একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত। তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা, একটা স্রোত প্রবাহিত হচ্ছে, একটু আমি আবার রিপিট করছি। ঠিক আছে, এই নিরক্ষীয় বিপরীত স্রোতটা দেখো উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। মূলত এটা ক্যানারি স্রোতের দক্ষিণাংশে এই যে গিনি স্রোত আছে এটার সাথে মিলিত হয়ে যায়। ঠিক আছে, এটা এক ধরনের একটা উষ্ণ স্রোত, খুব ছোট্ট, কিন্তু এর প্রভাব অনেক আছে। তো এটা নিরক্ষীয় বিপরীত স্রোত নামে আমরা চিনে থাকি। তো আমাদের এই ছিল আজকের ক্লাস। তোমাদেরকে ধন্যবাদ আজকের ক্লাসে। তো আমি আজকের ক্লাস শেষে একটা বার্তা শিক্ষার্থীদের জন্য দিতে চাই। করোনা ভাইরাস থেকে তোমরা সবাই করোনা ভাইরাস মুক্ত আছো এবং সাবধানে আছো, এটা আমি মনে করি এবং বিশ্বাস করি। এবং আমি আমার ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বার্তা দিতে চাই যে তোমরা অবশ্যই ঘরে থাকো এবং সুস্থ থাকো। তো আমি আরো একবার তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সরকারি ব্রজুলাল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও একবার ধন্যবাদ।